হ্যালো এভরিওয়ান। আসন্ন পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যে বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর এই ভিডিওটির মধ্য দিয়ে জেনারেল নলেজ থেকে মূলত ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি, যেগুলো আসন্ন পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য একটিবার হলেও জানতে হবে। তো দেখতে থাকো। প্রথম আজকের যে প্রশ্নটাকে রেখেছি, এখানে বলা রয়েছে যে তরাইনের যে যুদ্ধ, এই তরাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল কার কার মধ্যে সেটা বলতে হবে। প্রথম অপশান তোমরা দেখতে পাচ্ছ। প্রথম অপশানে বলা রয়েছে মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। পরে 2 নম্বর অপশানে রয়েছে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এরপর রয়েছে আকবর ও হিমুর মধ্যে। তারপর রয়েছে আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। তো তরাইনের যে যুদ্ধ, এই তরাইনের যুদ্ধটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। এটাই কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো এই যুদ্ধে মনে রাখতে হবে যে মোহাম্মদ ঘড়ি আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে যেটা হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। আর এরপরে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করব, কেননা সেগুলো পরীক্ষা অনুযায়ী অত্যন্ত উপযোগী। আর বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 সালে হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। আর এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিলেন এবং বাবর জয়ী হয়েছিলেন। এরপরে আরেকটা বলা রয়েছে আকবর আর হিমুর মধ্যে হয়েছিল কোন যুদ্ধ, সেটাও এখানে আমরা বলে রাখি। তো আকবর আর হিমুর মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এটা আকবর আর হিমুর মধ্যে হয়েছিল। আর এরপরে যেটা রয়েছে আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে, এটা হচ্ছে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ। তো সবগুলোই কিন্তু যুদ্ধের সঙ্গে রিলেটেড, কিন্তু প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এর পরের যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই, অশোকের 14তম যে শিলালেখ, এই শিলালেখটা কোথায় পাওয়া গেছে। প্রথম অপশানে বলা রয়েছে পাটলিপুত্রতে, এরপর রয়েছে সারনাথ, এরপর রয়েছে গিরনার, তারপর রয়েছে বৈশালী। তো অশোকের যে অনেকগুলো শিলালেখ ছিল তার মধ্য থেকে আমাদের 14তম শিলালেখটা বলতে হবে কোথায় পাওয়া গেছে। তো তোমাদের জানিয়ে রাখি যে অশোকের 14তম শিলালেখ যেটা ছিল সেটা পাওয়া গিয়েছিল গিরনার। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নিম্নলিখিত কোন দেশে বৌদ্ধ ধর্মের প্রচার হয়নি। তাহলে তোমরা ভালো করে জানো বৌদ্ধ ধর্মের প্রবক্তা ছিলেন গৌতম বুদ্ধ। তো এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের প্রচারটা বা প্রসারটা কোন দেশে হয়নি সেটা কিন্তু আমাদের বলতে হবে প্রশ্ন অনুযায়ী। প্রথম অপশানে বলা রয়েছে শ্রীলঙ্কা, এরপর রয়েছে থাইল্যান্ড, তারপর রয়েছে ইন্দোনেশিয়া, তারপর রয়েছে গ্রিস। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, নিম্নলিখিত যে দেশে বৌদ্ধ ধর্মের প্রচার হয়নি সেটি হলো গ্রিস। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবার বাকি অপশানগুলো একটু তোমাদের বলে রাখি। শ্রীলঙ্কায় কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল না, সম্রাট অশোক তার নিজের পুত্র মহেন্দ্রকে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য। থাইল্যান্ডেও হয়েছিল এবং ইন্দোনেশিয়াতে বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মেরও প্রচার এবং প্রসার লক্ষ্য করা যায়। তাই শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া তিনটেতেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার বা প্রসার হয়েছিল, কিন্তু গ্রীসে হয়নি। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে, সমস্ত প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব সহজ থেকে কঠিন, কেননা এবার বলেই দিয়েছে যে ইউপিএসসি লেভেলের মানে ইউপিএসসি ধাঁচে প্রশ্ন কিন্তু হবে, আর এতটাও সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য হবে না। তাই আমাদের কঠিন প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে সহজ প্রশ্ন জানার পাশাপাশি। এবার যে প্রশ্নটা রয়েছে, গৌতম বুদ্ধ জন্মেছিলেন লুম্বিনীতে, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কোন অভিলেখ দ্বারা নিশ্চিত হয়েছিল। এতটাও সহজ কোশ্চেন হবে না যে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি, ত্রিপিটক, ত্রিপিটকের কয়টি ভাষা, এতটা সহজ কোশ্চেন হবে না। কোশ্চেন কিন্তু যথেষ্ট লেভেলের হবে, তো ওই জন্য ভালো করে জানতে হবে। তো গৌতম বুদ্ধ জন্মেছিলেন লুম্বিনীতে, আর এই যে ঘটনা, এই ঘটনাটি কোন অভিলেখ দ্বারা নিশ্চিত হয়েছিল সেটা আমাদের এখানে বলতে হবে। তো প্রথম অপশানে বলা রয়েছে অশোকের অভিলেখ, এরপর রয়েছে সমুদ্রগুপ্ত, তারপর রয়েছে চন্দ্রগুপ্ত, তারপর রয়েছে হর্ষবর্ধন। তো গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মেছিলেন, এই ঘটনাটি অশোকের যে শিলালেখ বা অভিলেখ রয়েছে সেই অভিলেখ থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন বেদ আংশিক রূপে গদ্য। তাহলে আমরা মূলত জানি যে বেদ মূলত চার প্রকার রয়েছে। প্রথমটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং তার মধ্যে সবথেকে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ এবং সবথেকে আধুনিকতম বেদ হচ্ছে অথর্ববেদ।
তো এখানে আমার প্রশ্ন যেটা রয়েছে যে কোন বেদ আংশিক রূপে গদ্য, মানে কোন বেদটা হচ্ছে পার্শিয়ালি প্রোস। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে যজুর্বেদ। এটি কিন্তু আংশিক রূপে কিন্তু গদ্যতে রয়েছে। আর ঋগ্বেদের মধ্যে রয়েছে আমাদের গায়ত্রী মন্ত্র, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট, পরীক্ষা উপযোগী। আর ঋগ্বেদের যে থার্ড মণ্ডল মানে তৃতীয় যে মণ্ডল রয়েছে তার মধ্যে কিন্তু এই গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ রয়েছে, এবং নবম মণ্ডল যেটা রয়েছে তার মধ্যে কিন্তু সেই সোমরসের কথা উল্লেখ রয়েছে, যে সোমা হচ্ছে প্ল্যান্টের দেবী অর্থাৎ উদ্ভিদ বা গাছপালার দেবী। আর সামবেদ হচ্ছে, মনে রাখতে হবে, এটা হচ্ছে মডার্ন বুক অফ মিউজিক, অর্থাৎ মিউজিকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বই হচ্ছে সামবেদ, যেখানে আমাদের সঙ্গীতের কথা উল্লেখ রয়েছে। আর অথর্ববেদ হচ্ছে জাদুমন্ত্রের সংকলন। ব্যাস এই ছিল টোটাল বেদের ব্যাপারে যা যা ইম্পর্ট্যান্ট আমি মোটামুটি বলে দিলাম। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এক নজর দেখে নাও। সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে আলাউদ্দিন খলজি, এরপর রয়েছে গিয়াসউদ্দিন বলবন, তারপর রয়েছে মোহাম্মদ বিন তুগলক, তারপর রয়েছে মোহাম্মদ বিন কাসেম। তো সিজদা ও পাইবস নামক যে প্রথা, এই সিজদা ও পাইবস প্রথাটা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। গিয়াসউদ্দিন বলবন চালু করেছিলেন সিজদা এবং পাইবস প্রথা। আর আলাউদ্দিন খলজি যেটা চালু করেছিলেন সেটা হচ্ছে রেশনিং ব্যবস্থা বা তোমার মার্কেট কন্ট্রোলিং সিস্টেম। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে আসছি। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কি? তাহলে কোন মোগল শাসক বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে আকবর, এরপর রয়েছে বাবর, তারপর রয়েছে শাহজাহান, তারপর রয়েছে হুমায়ুন। তো বুলন্দ দরওয়াজা যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন আকবর। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর আকবর এর নির্মিত সেরকম কোনো আমরা আর্কিটেকচার লক্ষ্য করতে পারি না, তবে এখানে মনে রাখতে হবে তিনি চাহারবাগ যে তোমার বনশৈলী, সেই বনশৈলীর তিনি প্রবর্তক ছিলেন। আর শাহজাহানের কথা তো আমরা জানি, তাজমহল। আর এরপর রয়েছে হুমায়ুনের দ্বারা নির্মিত শহরটির নাম হলো দিনপনাহ। তো দিনপনাহ শহরটি কিন্তু হুমায়ুন নির্মাণ করেছিলেন। আর হুমায়ুন কথার অর্থ হলো ভাগ্যবান, আর বাবর কথার অর্থ হলো সিংহ। এগুলো এখানে আমাদের মনে রাখতে হবে। আর আকবর 13 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, আর বাবর 12 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। ব্যাস এটুকুই এখানে আমাদের ইনফরমেশনগুলো জানার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? এটি মডার্ন হিস্ট্রি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই যে সত্যশোধক সমাজ, এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি? প্রথম অপশানে বলা রয়েছে জ্যোতিবা ফুলে, এরপর রয়েছে দয়ানন্দ সরস্বতী, তারপর রয়েছে কেশবচন্দ্র সেন, তারপর রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে। তো সত্যশোধক সমাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল আর্য সমাজ, এটা হবে না। কেশবচন্দ্র সেন এটাও না, মহাদেব গোবিন্দ রানাডে এটাও না। সঠিক অ্যান্সার হচ্ছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল সেটা আমাদের এখানে বলতে হবে। তাহলে আমরা কম বেশি জানি 1757 সালে হয়েছিল কি? পলাশির যুদ্ধ। এরপর রয়েছে 1852 সাল, এরপর রয়েছে 1855 সাল, এরপর রয়েছে 1857 সাল। তো 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। আর 1855 সালে যেটা হয়েছিল সেটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন কে? তাহলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড। তো প্রথম অপশানে বলা রয়েছে ঔরঙ্গজেব, এরপর রয়েছে শেরশাহ, তারপর রয়েছে হুমায়ুন, তারপর রয়েছে আকবর। তো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন শেরশাহ। তো শেরশাহের দ্বারাই কিন্তু এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করা হয়েছিল, যেটা কলকাতা থেকে পেশোয়া পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কুনিক উপাধি ধারণ করেছিলেন কে? তো প্রথম অপশানে বলা রয়েছে অশোক, এরপর রয়েছে বিন্দুসার, এরপর রয়েছে অজাতশত্রু, তারপর রয়েছে বিম্বিসার। তো এই চারটি অপশানের মধ্যে যে রাইট অ্যান্সার যেটা বলতে হবে সেটা আমাকে অবশ্যই জানাবে যারা উত্তরটা জানো। তার মধ্যে আমি বলে রাখি অজাতশত্রু যে উপাধি ধারণ করেন সেটা কি, সেটা আমাদের এখানে বলতে হবে। অজাতশত্রুর উপাধিটা কী ছিল, আর বিন্দুসার কী উপাধি ধারণ করেছিলেন। ব্যাস নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটা তোমাদের জন্য রেখে দিলাম, অবশ্যই জানাবে যদি জেনে থাকো। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তাহলে আকবরের যে রাজস্ব মন্ত্রী তিনি কে? প্রথম অপশানে বলা রয়েছে আবুল ফজল, তারপর রয়েছে টোডর মহল, তারপর রয়েছে বীরবল আর মানসিং। তো আকবরের রাজস্ব মন্ত্রী যিনি ছিলেন তিনি হলেন টোডর মহল। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর বীরবল হচ্ছে তার রাজসভার নবরত্নের মধ্যে একজন, মানসিংহ একই, আবুল ফজলও একই।
আর এখানে আরেকটা প্রশ্ন তোমাদের এক্সট্রা করে আমি বলে দিচ্ছি যে বীরবলের প্রকৃত যে নাম এটা কি না, বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। এটা আমাদের মনে রাখতে হবে, এটা মনে রাখার বিষয়। আর আবুল ফজল, তো আবুল ফজল থেকে কি জানতে হবে না আইন ই আকবরী, তো এই যে আকবরের যে লেখা মানে আত্মজীবনী সেটা আইন ই আকবরী বইটা কে লিখেছিলেন, তো আইন ই আকবরী বইটি লিখেছিলেন আবুল ফজল। এটি কিন্তু এই প্রশ্নের মনে রাখতে হবে, আবুল ফজলের লেখা গ্রন্থের নাম হচ্ছে আইন ই আকবরী। তো তার পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যেটা রয়েছে তুজুক ই বাবরি বইটি কোন ভাষায় লেখা, তো তুজুক ই বাবরি বা বাবরনামা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, আরবি না তুর্কি ভাষায় লেখা রয়েছে। কোন ভাষাতে লেখা, কার দ্বারা লেখা সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়নি, এটাও জিজ্ঞাসা করা হয়েছে যে কে লিখেছেন মানে কোন ভাষায় লেখা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে এটি হচ্ছে তুর্কি ভাষায় লেখা, এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কৃষির উন্নতির জন্য মোহাম্মদ বিন তুগলক দ্বারা নির্মিত নতুন বিভাগটির নাম কি, তো কৃষির উন্নতির জন্য মোহাম্মদ বিন তুগলক দ্বারা নির্মিত নতুন বিভাগটির নাম হলো দিওয়ান ই রিয়াসাত, এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তো বিজয়নগর যে সাম্রাজ্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্ক। আর হাসান গঙ্গু ছিলেন বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, হাসান গঙ্গু। এরপরে কৃষ্ণদেব রায় বিখ্যাত একজন শাসক বিজয়নগরের, ব্যাস। তো